এখন এক্সোটক্সিন এবং এন্ডোটক্সিন দুইটা জিনিসের মধ্যে তালগোল পাকায় ফেলে অনেকেই কনফিউজড হয়ে যায়, কোনটা এক্সো কোনটা এন্ডো, দুইটার মধ্যে কনফিউশন কোনো করার দরকার নেই। একটা জিনিস সহজভাবে মনে রাখবেন, এক্সো এক্সো মানে হইল বাইরে, এন্ডো এন্ডো মানে হইল ভেতরে। তো এই যে এক্সো মানে হইল বাইরে, এন্ডো মানে হইল ভেতরে, তার মানে এই যে বাইরের কথাটা আসতেছে, কোনো একটা ব্যাকটেরিয়া তার বডির মধ্যে টক্সিনটা তৈরি করবে, তৈরি করার পরে এটারে বাইরের দিকে সিক্রেট করবে, সিক্রেট আউটসাইড। তার মানে কোনো একটা ব্যাকটেরিয়া টক্সিনটা তৈরি করার পরে সেটাকে সিক্রেট করে দিতেছে। সিক্রেট করবে কখন? কোনো একটা হোস্টের শরীরে ঢোকার পরে বা যেইখানেই যে তার ডিজিজ প্রডিউস করা দরকার সেখানে যাওয়ার পরে সিক্রেট করবে, অর্থাৎ বডির ভেতর থেকে বাইরের দিকে বের করে দিবে টক্সিনগুলা। তো এটারে আমরা বলি এক্সোটক্সিন, তার মানে ভেতরে তৈরি হয়েছে বাইরে বের করে দিতেছে। কিন্তু এন্ডোটক্সিনটা কি বলতেছে আমরা? ভেতরে, তার মানে একটা ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল সেইখানে আমার এই টক্সিনগুলো তৈরি হইতেছে, কিন্তু এ কখনো বাইরে বের হবে না। তার মানে ব্যাকটেরিয়া জীবিত থাকা অবস্থায় এ কখনো বাইরের দিকে সিক্রেট হবে না, কি হবে? এ ভেতরের দিকেই থাকবে, ভেতরের দিকে এর টক্সিন পদার্থগুলো ভেতরেই থাকবে এবং এ কখনো সিক্রেট করবে না সেল থেকে। তার মানে এর মধ্যেই সব অ্যাকুমুলেটেড হয়ে থাকবে। এই ব্যাকটেরিয়াটা যখন মারা যাবে কিংবা কোনো একটা হোস্টের শরীরে যাওয়ার পরে যখন এই ব্যাকটেরিয়ার ওই শরীরে যে ডিজিজ প্রডিউস করার দরকার হবে তখন ও নিজেই একটা টক্সিন হিসেবে কাজ করবে, অর্থাৎ এন্ডোটক্সিন হিসেবে তখন ও কাজ করবে। ও কোনো টক্সিন পদার্থ বাইরের দিকে সিক্রেট করবে না। তো বাইরের দিকে যেহেতু সিক্রেট করবে না, যার কারণে ওটার বডির মধ্যে এই জিনিসগুলা অ্যাকুমুলেটেড হয়ে থাকবে বা ডিসইন্টিগ্রেটেড অবস্থায় থাকবে এই জিনিসটা, এর কারণে এটাকে আমরা বলি এন্ডোটক্সিন। এখন এন্ডোটক্সিন এবং এক্সোটক্সিন দুইটা কিছু কেমিক্যাল স্ট্রাকচারের উপর ভিত্তি করে একটু ডিফারেন্স আছে। যেহেতু এক্সোটক্সিনটা একটা ব্যাকটেরিয়ার ভেতরে তৈরি হইতেছে, যার কারণে এরা হইল প্রোটিন ইন নেচার, প্রোটিন ইন নেচার, এবং এরা হাইলি টক্সিক সাবস্টেন্স। ঠিক আছে, এরা হাইলি টক্সিক সাবস্টেন্স এবং এরা অ্যাক্টিভলি একটা ব্যাকটেরিয়া থেকে সিক্রেট হইতেছে আউটসাইডে, অর্থাৎ ব্যাকটেরিয়ার বডির ভেতরে তৈরি হইতেছে এবং অ্যাক্টিভলি সিক্রেট হইতেছে বডির বাইরে। এবং এই জিনিসটা গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ দুই ধরনের ব্যাকটেরিয়াই এই এক্সোটক্সিন প্রডিউস করতে পারে এবং সিক্রেট করতে পারে। কিন্তু যেটা আছে এন্ডোটক্সিন, এরা হইল লিপোপলিস্যাকারাইড। ঠিক আছে, এরা লিপোপলিস্যাকারাইড ইন নেচার। যেহেতু লিপোপলিস্যাকারাইড ইন নেচার এবং এরা কখনো অ্যাক্টিভলি সিক্রেট হয় না সেল থেকে, যার কারণে কি হয়, এরা অ্যাকুমুলেটেড হয়ে থাকে এবং ব্যাকটেরিয়া মারা যাওয়ার পরে নর্মালি এরা টক্সিসিটি জেনারেট করে। সো এরা বডির ভেতরেই ব্যাকটেরিয়ার বডির মধ্যেই থাকে। ঠিক আছে, আর এরা তৈরি হয় কোত্থেকে? এই যে ব্যাকটেরিয়ার বাইরে যে সেল ওয়াল থাকে, সেল ওয়ালের যে ইন্টিগ্রাল পার্ট, অর্থাৎ ভেতরের যে ইন্টিগ্রাল পার্টটা থাকবে সেইখানে এরা নর্মালি তৈরি হয়। আর এই ইন্টিগ্রাল পার্টটা নর্মালি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে থাকে। ঠিক আছে, সো ইন্টিগ্রাল পার্টটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অনেক বড় এবং এখানে থাকে। তো নর্মালি এন্ডোটক্সিন তৈরি করে কারা? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াটা তৈরি করতেছে, তার উপর আবার লিপোপলিস্যাকারাইড। লিপোপলিস্যাকারাইড যেহেতু লিপিড, তো এরা কখনোই সলিবিলিটি দেখায় না কিসের সাথে? ওয়াটার। সো নো ওয়াটার সলিবিলিটি। বাট এরা যেহেতু প্রোটিন ইন নেচার, সো এদের সলিবিলিটি এরা প্রদর্শন করবে। টক্সিসিটি কাদের ক্ষেত্রে বেশি? যেহেতু ওরা সেল থেকে বের হয়ে সিক্রেট হইতেছে অ্যাক্টিভলি, সো এখানে কি হবে? টক্সিসিটি অনেক বেশি, হাই টক্সিসিটি। বাট এরা যেহেতু সেলের ভিতরেই থাকে এবং ব্যাকটেরিয়া মারা না যাওয়া পর্যন্ত এরা নর্মালি টক্সিসিটি প্রডিউস করে না, সো যার কারণে এদের কী হবে? টক্সিসিটি লো, এদের টক্সিসিটি কম। এবং টক্সিসিটি কম হওয়ার কারণে এরা নর্মালি বেশি এফেক্ট অত বেশি ফেলে না। তো এদের ইফেক্টটা হয় নর্মালি ফিভার অ্যান্ড শক। ঠিক আছে, ফিভার অ্যান্ড শকের মধ্যে থাকে। বাট এরা ভেরিয়াস টাইপের ইফেক্ট আমার হোস্টের বডিতে ফেলতে পারে, হোস্টের বডির ডিফেন্সের উপর ভিত্তি করে এরা ফেলতে পারবে। ঠিক আছে, এখন এরা যেহেতু সিক্রেট হইতেছে অ্যাক্টিভলি, এদের এগেইনস্টে, এরা যেহেতু প্রোটিন ইন নেচার, সো প্রোটিন ইন নেচার হওয়ার কারণে এদের এগেইনস্টে ভ্যাকসিন তৈরি করা যায়। ঠিক আছে, এদের এগেইনস্টে ভ্যাকসিন তৈরি করা পসিবল, যেটাকে আমরা বলি টক্সয়েড। কিন্তু এরা যেহেতু লিপোপ্রোটিন, সো এদের ক্ষেত্রে কোনো ভ্যাকসিন তৈরি করা যায় না। সো নো ভ্যাকসিন এদের ক্ষেত্রে অ্যাভেলেবেল। আর যেহেতু এরা প্রোটিন ইন নেচার, সো এরা হিট দিলে নষ্ট হয়ে যায়। তো দেখা যায় যে 60 ডিগ্রি সেলসিয়াসে গেলে কী হবে? ডিস্ট্রয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়। বাট এরা যেহেতু লিপিড ইনসোলেবল, সো এদের ক্ষেত্রে দেখা যায় যে 100 ডিগ্রি সেলসিয়াস বা হাই টেম্পারেচার লাগে ডিস্ট্রয় করার জন্য। তো
তো আমরা আসলে এখান থেকে কী বুঝলাম? এক্সোটক্সিন এরা প্রোটিন ইন নেচার, এন্ডোটক্সিন এরা লিপোপলিস্যাকারাইড ইন নেচার। এক্সোটক্সিন প্রডিউস করে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ দুই ধরনের ব্যাকটেরিয়া, এন্ডোটক্সিন নর্মালি প্রডিউস করে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এক্সোটক্সিন ভেতরে তৈরি হয়ে অ্যাক্টিভলি বাইরে সিক্রেট হয় এবং প্যাথোজেনেসিটি করে। এন্ডোটক্সিন ভেতরে তৈরি হয়ে ভেতরে অ্যাকুমুলেট হয় আফটার ডেথ অফ ব্যাকটেরিয়া, নর্মালি এরা প্যাথোজেনিসিটি প্রডিউস করে। যেহেতু এরা প্রোটিন ইন নেচার যার কারণে এরা ওয়াটার সোলুবেল, এরা যেহেতু লিপিড ইন নেচার এরা এর কারণে ওয়াটার ইনসোলুবেল। এরা যেহেতু অ্যাক্টিভলি সিক্রেট হয় এর কারণে এদের টক্সিসিটি বেশি, এরা যদি অ্যাক্টিভলি সিক্রেট হয় না তার কারণে এদের টক্সিসিটি কম। টক্সিসিটি প্রডিউস করে এরা বিভিন্ন রকম ইফেক্ট ফেলতে পারে, এটা হোস্টের উপর ডিপেন্ড করে, বাট এরা যেহেতু অত বেশি টক্সিসিটি প্রডিউস করে না যার কারণে জ্বর এবং শকের একটা ফিচার থাকে, তারপরে নর্মালি ঠিক হয়ে যায়। তো যেহেতু এরা প্রোটিন ইন নেচার যার কারণে এদের এগেনস্টে ভ্যাকসিন তৈরি করা যায়, এরা যেহেতু নন প্রোটিন এদের ক্ষেত্রে ভ্যাকসিন তৈরি করা যায় না। প্রোটিন ইন নেচার কারণে প্রোটিনের ডিনেচারেশন খুব অল্প টেম্পারেচারে করা পসিবল, এরা যেহেতু লিপিড ইন নেচার এদের টেম্পারেচার বেশি লাগে ডিস্ট্রয় করার জন্য। তো এক্সোটক্সিন এবং এন্ডোটক্সিন আশা করি মোটামুটি আমরা বুঝতে পারছি যে এক্সোটক্সিন এবং এন্ডোটক্সিনটা কী জিনিস এবং এদের মধ্যে বেসিক কী ডিফারেন্স আছে। এখন আমরা কিছু জানবো, কিছু ব্যাকটেরিয়া আছে যারা ইম্পর্টেন্ট কিছু এক্সোটক্সিন প্রডিউস করে, বা এই যে এক্সোটক্সিন যেটা আমরা বলতেছি হাইলি মানে এরা বেশি প্যাথোজেনিসিটি বা হাইলি এদের মানে হাইলি টক্সিক ইন নেচার। সো এরকম কিছু ব্যাকটেরিয়া আছে যারা এক্সোটক্সিন প্রডিউস করে, যেমন ইকোলাই। আমরা জানি আমাদের গাটে ইকোলাই থাকে, এরা কি তৈরি করে জানেন? এরা তৈরি করে বিভিন্ন রকম এন্টারোটক্সিন। সো এটার আমরা বলি এন্টারোটক্সিন। সো এন্টারোটক্সিন দিয়ে কিন্তু বিভিন্ন রকম ডিজিজ হয়। সো এন্টারোটক্সিন দিয়ে ডায়রিয়া, ডিসেন্ট্রি এই জিনিসগুলো কিন্তু ইকোলাই ব্যাকটেরিয়া করে থাকে, ঠিক আছে। এরপর এসে কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া। সো আমরা জানি যে ডিপথেরিয়া, যেটার বাংলা বলি হুপিং কফ, সো এটা কিন্তু এই কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া তৈরি করে, এবং এই কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরা এক্সোটক্সিন প্রডিউস করে কিন্তু ডিপথেরিয়ার ডিজিজটা প্রডিউস করে। এরপর এসে ক্লস্ট্রিডিয়াম টিটানি। ক্লস্ট্রিডিয়াম টিটানি দেওয়া হয় নর্মালি টিটেনাস। তো এই টিটেনাসটা প্রডিউস হয় কোন টক্সিন দিয়ে? সেটাকে আমরা বলি টিটানোস্প্যাজমিন। টিটানোস্প্যাজমিন আর একটা আছে টেটানোলাইসিন। সো এই জিনিসগুলো দিয়ে কিন্তু ক্লস্ট্রিডিয়াম টিটেনাস প্রডিউস করে। এরপর আছে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম। তো এই ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম এটা হলো বোটুলিনাম টক্সিন দিয়ে বোটুলিজম করে আর কি ডিজিজ। এরপরে আছে ভিব্রিও কলেরা, এটা দিয়ে কলেরা প্রডিউস হয়। সো কলেরা টক্সিন বলি আমরা, সেটাও একটা এক্সোটক্সিন। তো এই যে কিছু ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া ইকোলাই, কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া, তারপর আছে ক্লস্ট্রিডিয়াম টিটানি, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, ভিব্রিও কলেরা, এরপর আছে স্টেফাইলোকক্কাস অরিয়াস। তো এরা কী করতেছে? এক্সোটক্সিন প্রডিউস করতেছে। এই এক্সোটক্সিনগুলো দিয়েই এরা হোস্টের বডিতে যে এই ডিজিজগুলো তৈরি করে। আর এন্ডোটক্সিন প্রডিউস করে এরকম কিছু ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া আছে, তার মধ্যে আছে এখানেও ইকোলাই ব্যাকটেরিয়া আছে, এরপরে আছে ক্লেপসিলা, সালমোনেলা, শিগেলা, প্রোটিয়াস। এই ব্যাকটেরিয়াগুলো হলো এন্ডোটক্সিন প্রডিউস করে। সো ম্যাক্সিমাম যে ব্যাকটেরিয়াগুলো এখানে কথা বলতেছি এরা আমাদের জিআইটির মধ্যে গাটের মধ্যে থাকে। সো ব্যাকটেরিয়া ম্যাক্সিমাম এন্ডোটক্সিন প্রডিউসিং ব্যাকটেরিয়াগুলো গাটে থাকে, যার কারণে নর্মালি পেট খারাপ জাতীয় জিনিসগুলো বেশি হয় এখানে, ঠিক আছে। হয় পাতলা পায়খানা হয়, নাই ডায়রিয়া হয়, নাই ব্লাডি ডায়রিয়া হয়, নাই ওয়াটারি ডায়রিয়া হয়, ঠিক আছে। এই জিনিসগুলাই নর্মালি এইসব ব্যাকটেরিয়া বেশি করে থাকে, যার কারণে এদের টক্সিসিটি কম থাকে। এই যে বলছিলাম টক্সিসিটি কম থাকে, যার একটা জ্বরের একটা ফিচার নিয়ে আসে এবং শক নিয়ে আসে। শকটাও এখানে প্রডিউস হয় কারণ বেশি বেশি গাটের মর্টিলিটি বাড়িয়ে দেওয়ার কারণে, গাট থেকে বেশি বেশি ডায়রিয়া হওয়ার কারণে দেখা যায় যে পেশেন্ট শকে চলে যায়, নর্মালি হাইপোভলিমিক শকে চলে যায়। সো এন্ডোটক্সিনের পেশেন্টগুলো আসলে আমরা নর্মালি 3 লিটার ফ্লুইড দিয়ে আমরা ফ্লুইড কারেকশন করে হাইপোভলিমিক শকটা কারেকশন করতে পারি। আর ফিভার থাকলে আমরা সেটাকে অ্যান্টিপাইরেটিক দিয়ে ফিভারটা কারেক্ট করতে পারি, যার কারণে এন্ডোটক্সিন প্রডিউস করে কোনো পেশেন্ট আসলে এদেরকে ম্যানেজ করা সহজ হয়। কিন্তু যারা আসে এক্সোটক্সিন নিয়ে, যেহেতু ওদের ওই যে ভ্যাকসিন লাগে, ডিফারেন্ট ক্যাটাগরির ব্যাকটেরিয়াদেরকে অ্যাটাক করে, যার কারণে এদের ট্রিটমেন্টে একটু লং ওয়েতে আগাইতে হয় এবং একটু ডিফিকাল্ট অ্যাকর্ডিং টু এন্ডোটক্সিন থেকে এদেরটার একটু ডিফারেন্ট। তো এখানে আমরা একটা কথা বলে আসছি, সেটা হলো এন্টারোটক্সিন, যেটা ইকোলাই ব্যাকটেরিয়া করে।
সো এই এন্টারোটক্সিন জিনিসটা কি এবং এই জিনিসটা কীভাবে কাজ করে সেটা আমরা একটু জানবো, কারণ এই জিনিসটা আমাদের মাঝে মাঝে পরীক্ষায় আসে। সো এন্টারোটক্সিন এই জিনিসটা নর্মালি প্রডিউস করে ইকোলাই ব্যাকটেরিয়া, এবং ইকোলাই ব্যাকটেরিয়া সব থেকে বেশি থাকে আমাদের গাটে, ইন্টেস্টাইনে সব থেকে বেশি থাকে। তো গাটের কোন পোর্শনে বেশি থাকে? স্মল ইন্টেস্টাইন। তো স্মল ইন্টেস্টাইনে ইকোলাই ব্যাকটেরিয়া থাকে। সো ইকোলাই ব্যাকটেরিয়া যখন এন্টারোটক্সিন প্রডিউস করে, নর্মাল ইকোলাই আমাদের বডিতে তৈরি করে না, যদি আমাদের কোনো কারণে ইমিউন সাপ্রেশন হয় লং টাইম ধরে স্টেরয়েডের কারণে বা অ্যান্টিবায়োটিকের কারণে, উল্টাপাল্টা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাওয়ার কারণে, তখন কী হতে পারে? ইকোলাই অতিরিক্ত মাত্রায় গ্রো হয়। গ্রো হওয়ার পরে ওরা কী করবে? এন্টারোটক্সিন প্রডিউস করবে। এই এন্টারোটক্সিন ব্যাকটেরিয়া, এন্টারোটক্সিন যে টক্সিন, এরা আবার কী করে? এরা অ্যাক্টিভেট করে একটা এনজাইমকে। অ্যাক্টিভেট করে কোন এনজাইমকে? অ্যাডিনাইল সাইক্লেস অর গুয়ানাইল সাইক্লেস। সো এই অ্যাডিনাইল অথবা গুয়ানাইল সাইক্লেসটা যে এনজাইম, এটা হলো স্মল ইন্টেস্টাইনের যে সেলগুলো থাকে, অর্থাৎ এপিথেলিয়াল সেল, এই জায়গাটাতে এই জিনিসটা থাকে। সো এই দুইটা জিনিসের একটা আছে যে এদের যদি কোনো কারণে এনজাইমের অ্যাক্টিভেশন বেড়ে যায়, এরা বেশি বেশি সিক্রেশন করে। স্মল ইন্টেস্টাইনের যে এপিথেলিয়াল লেয়ার আছে সেইখান থেকে কি হবে? এরা বেশি বেশি সিক্রেশন করবে, মিউকাস সিক্রেশন করবে, ফ্লুইড সিক্রেশন করবে, অর্থাৎ গাটের মোটিলিটি বাড়ায় দিবে। সো বেশি বেশি ফ্লুইড সিক্রেশন করার কারণে ফ্লুইড ওভারলোড হবে, তারপরে কী হবে? ডায়রিয়া হবে। ঠিক আছে, ডায়রিয়া হবে বা ডায়রিয়া লাইক যে ডিজিজগুলো আছে সেই ডিজিজগুলো হবে। তো এই এন্টারোটক্সিন আমার গাটের এপিথেলিয়ামের মধ্যে থাকবে। আর এন্টারোটক্সিনটা ইকোলাই থেকে তৈরি হবে, যারা যে স্মল ইন্টেস্টাইনের যে এপিথেলিয়াল লেয়ার আছে সেখানকার যে অ্যাডিনাইল সাইক্লেস এবং গুয়ানাইল সাইক্লেস এনজাইমটাকে অ্যাক্টিভেশন করে দেবে। এই দুইটা এনজাইম অ্যাক্টিভেশন হইলে ফ্লুইড আবার রিলিজ করা শুরু করবে গাট থেকে, যার কারণে কী হবে? ডায়রিয়া অথবা ডায়রিয়া লাইক ডিজিজটা হবে। ঠিক আছে, তো এর কারণে প্রচুর পরিমাণ ওয়াটার এবং ইলেকট্রোলাইট লস হয়, যার কারণে আমরা পরে পেশেন্ট কিসে চলে যায়? শকে চলে যায়। তো আমরা একটু আগে বললাম যে পেশেন্ট শকে চলে যাবে, অর্থাৎ হাইপোভলিমিক শকে নর্মালি চলে যায়। সো এন্টারোটক্সিন মাঝে মাঝে জিজ্ঞেস করে যে এন্টারোটক্সিন কী জিনিস, কীভাবে কাজ করে, কোথায় কোন এনজাইমের উপর কাজ করে, কোন এনজাইমের উপর কাজ করলে কীরকম সমস্যা বা কোন ডিজিজ প্রডিউস করে আর কি। সো এই জিনিসটা আমাদের লাগবে। তার মানে এখানে আমরা যে জিনিসগুলো আজকের ক্লাসে শিখতে পারলাম সেটা হলো প্যাথোজেনিসিটি, কীভাবে একটা ব্যাকটেরিয়া আমাদের বডিতে বা একটা হোস্টের শরীরে যাওয়ার পর প্যাথোজেনিসিটি বা একটা ডিজিজ প্রডিউস করে, এবং এই ডিজিজ প্রডিউস করার পেছনে কারা দায়ী এবং তারা কীভাবে কাজ করতেছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো রকম সমস্যা থাকে না বুঝতে, তাহলে আমাকে ভিডিও নিচে কমেন্ট করতে পারেন অথবা পার্সোনালি ইনবক্স করতে পারেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।